হাজারো ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে মনে হয় খোলা আকাশের তলায় দাঁড়িয়ে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যান। কালকে ঝনককে গণেশ চতুর্থীর পুজোতে নিয়ে যাওয়ার ডিসিশনটা একদম ঠিক ছিল। ওকে পড়তে দিয়ে যদি চলে যেতাম তাহলে বুঝতেই পারতাম না ও এতটা মজা পাবে। কালকে এত বড় ঠাকুরের মূর্তি দেখে এত মজা পেয়েছে। আসলে আমরা ছোটবেলার থেকে এত বড় গণেশের মূর্তি কোনোদিনও দেখিনি। ও যে দেখবেন এটা তো স্বাভাবিক, ওর তো সবে 3-3.5 বছর বয়স হলো। খুব মজা পেয়েছে কালকে, আর ওর মজা দেখে আমরা আরও বেশি মজা পেয়েছি। আজকে কিন্তু সকালে উঠে আমি বেশ ফ্রেশ, কালকের মতো একদমই দুর্বল লাগছে না। খুব ভালো মতো ঘুমিয়েছি কালকে রাত্রিবেলা, আর ঘুম থেকে উঠতে একটু দেরিও করে ফেলেছি। এখন 7:15 বাজে, রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি, কাজকর্ম মোটামুটি এগিয়ে ফেলেছি। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, রাকেশের জন্য একটু টিফিন করে নিয়ে যাওয়া দরকার ছিল। দেরি করে উঠেছি বলে মনে হচ্ছে না পারবো বলে, চেষ্টা করি যদি পারি তাড়াহুড়ো করে তাহলে করেই নেব। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। ভেবেছিলাম যা দেরি হয়ে গেছে সন্ধ্যের জন্য আর কিছু খাবার বানিয়ে নিয়ে যাব না, মা যা পারবে করে দেবে। কিন্তু মনটা মানল না। আসলে মা সারাদিন এত পরিশ্রম করে, ভোর 5টার সময় ঘুম থেকে ওঠে আর রাত্রিবেলা 11টার সময় বিছানায় ঢোকে। মাঝখানে একটু বিশ্রাম পায় না, জানো তো। আমার জীবনের ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি বলে ভাবছো প্রচুর কাজ করি আর সারাদিন প্রচুর ব্যস্ত থাকি। কিন্তু প্রত্যেকটা মানুষই নিজের জীবনে নিজের মতো করে প্রচণ্ড ব্যস্ত। আমি যখন শুরু করলাম এই রান্নাটা করা, মানে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা, তখন আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন পরীক্ষায় আমি খাতায় লিখতে বসেছি। পরীক্ষায় যেমন বারবার ঘড়ির দিকে তাকাতাম আর লিখতাম, আজকে হয়েছিল ঠিক তাই। একবার করে ঘড়ির দিকে তাকাচ্ছি, একবার করে কাজ করছি। আর তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না এমনিই কাজে উল্টোপাল্টা হয়ে যায়, আরও লেট হয়। এই যে দেখো না, তাড়াহুড়ো করে এটাকে সেট করলাম আর দেখছি এটা ঘুরছেই না। তখন আবার খুললাম, আবার ঠিকমতো সেট করে আবার ইউজ করলাম। আর তোমাদেরকে বললাম না আজকে উঠতে একটু দেরি করেছি। যদি খুব সকাল সকাল উঠি তাহলে রোদের তাপটা অতটা থাকে না। আর যেহেতু একটু দেরি করেই উঠেছি তাই জন্য এত রোদ রান্নাঘরে, মানে রোদের তাপে আমি যেন তাকাতেই পাচ্ছিলাম না, চোখটা একেবারে ঝলসে যাচ্ছিল। এইবারে তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করি। মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ইদানিংকালে ঝনককে স্কুলে কী টিফিন দেবো সেইটাও আমার একটা চিন্তায় পরিণত হয়েছে। আজকে ভাবলাম বাবা আর ছেলেকে একই টিফিন দিয়ে দেবো। ছেলেকেও যেহেতু দেবো তাই জন্য একেবারে হেলদি ওয়েতে করছি। প্রথমে কড়াই গরম হওয়ার সাথে সাথেই ঢেলে দিলাম দিশানুর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আজকে রান্নাটা করব অলিভ অয়েলেই। অলিভ অয়েলটা গরম হওয়ার সাথে সাথেই এর মধ্যে ফোড়ন হিসেবে দিলাম কালো সর্ষে আর কারি পাতা। এর থেকে যেই একটু গন্ধ উঠলো সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো। আমি তো প্রচণ্ড তাড়াহুড়ো করছি, ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি, তাই একটু তাড়াহুড়ো করেই করব। সবজিগুলো সামান্য একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর তার মধ্যে দেবো পিঙ্ক সল্ট। আজকে যেহেতু একেবারে হেলদি ওয়েতে করছি তাই জন্য সব কিছুই হেলদি ইউজ করব। বেশি তাড়াহুড়ো করতে গেলে সব কাজে এভাবেই ভুল হয়। বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আমি জ্যাগরি পাউডারের জায়গায় ঢেলে দিলাম চিনি। কি অবস্থা ভাবো। ঢেলেই যখন দিয়েছি তখন আর কিচ্ছু করার নেই, কি আর করবো। এটাকে এবার ভালো মতো নেড়ে নিলাম। সবজিগুলোকে তো সেদ্ধ হতে হবে, তাই জন্য এবার একটু ঢেকে রাখবো। আর সেই টাইমটাকে কাজে লাগাবো আমি অন্যভাবে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এই বাইরের গ্রিলগুলোকে পরিষ্কার করার কথা। যে কদিন বৃষ্টি হচ্ছিল একদমই নোংরা হয়নি। যে বৃষ্টিটা বন্ধ হয়েছে ব্যাস আবার তো রাস্তায় ধুলো উঠতে শুরু করেছে, ওই জন্যই গ্রিলগুলো খুব নোংরা হয়ে যাচ্ছে, না মুছলেই নয়। তাই জন্য দেখছি যে এটা ঢেকে দিয়ে কোনো কাজ নেই, ঘুরে ঘুরে বেড়াবো, তাই এগুলোকেই পরিষ্কার করে ফেললাম। সকালেই যদি ঠিক করে রাখতাম রাকেশের জন্য খাবার বানিয়ে নিয়ে যাব তাহলে আরেকটু আগে উঠতাম। কিন্তু যেহেতু ভুলে গেছিলাম যে আজকে বৃহস্পতিবার, ঘুম থেকে ওঠার পর মনে এসেছে, তাই জন্যই সব কাজে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে গেছিস, ব্যাপারটা কি তোর? লাইটিং বোতল তো। লাইটিং বোতল কোনটা? ওর লাইটিং বোতল হলো এইটা। এ মা, তোর বাবা এখানে রাখেনি, বাবাকে জিজ্ঞেস কর কোথায় রেখেছে। যা। ঘুম থেকে উঠেই ওর সেই খেলনাটাই দরকার, যেই খেলনাটা নিয়ে রাত্রে একেবারে শেষে খেলে ও ঘুমিয়েছিল। ঢাকনাটা খুলেই দেখলাম সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ঢেলে দিলাম সেই ধুয়ে রাখা আর জল ঝরিয়ে রাখা চিড়েটা। হ্যাঁ, একদম ঠিকই ধরেছ, আমি পোহাই বানাচ্ছি। চিড়ের পোলাও বানালে আমার অনেক কাজটা তাড়াতাড়ি হয়ে যেত, সবজিগুলো কাটতে হতো না, অনেক তাড়াতাড়ি আমি স্নানে ঢুকতে পারতাম। কিন্তু ছেলের আমার মিষ্টি জিনিস তো মুখে রোচে না, ওর কথাও তো একটু ভাবতে হবে। এখন শুধু বরের কথা ভাবলে হয় না, এখন ছেলের কথাও ভাবতে হয়। সে আস্তে আস্তে বড় হচ্ছে না, তাই জন্য দুজনের কথা ভেবে কাজ করতে গিয়ে আমার আজকে সব কিছুতে লেট হয়ে গেছে।
একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল ছিটে দিয়ে একটু ঢেকে রাখলাম, যাতে একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে যায় চিড়েটা। তখন ঘড়িতে বেজে গেছে 8টা বাজতে 10 মিনিট বাকি। ঝনককে বললাম বাবাকে তাড়াতাড়ি উঠতে বল আর একটু কাজে আমাকে হেল্প করতে বল। ও বাবা, ঝনকের পেছনে পেছনে আমি ঘরে গিয়ে দেখছি উনি ফোন নিয়ে শুয়ে আছেন। আর যেই ঝনক গেছে, ঝনককে বলা হচ্ছে তোমাকে আদর না করে আমার ঘুম ভাঙে না। ভাবো ন্যাকামির কথা। এরপরে শুরু হলো ছেলেকে নিয়ে আদরের পর্ব। কতক্ষণ যে চললো তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে ঝনক হাতে পেয়ে গেছে ওর লাইটিং বোতল, ওর বাবা ওকে দিয়ে দিয়েছে, ও তাতেই শান্ত। এই চিড়ে সেদ্ধ হওয়ার চক্করে আমার হয়ে গেল প্রচণ্ড দেরি। এবার ঢাকনাটা খুললাম, খুলে একটু ঘি দিলাম আর নুন মিষ্টিটা একটুখানি টেস্ট করে ঠিকমতো দিলাম। বৃহস্পতিবারটা আমার একটু বেশিই চাপ পড়ে যায়। আর রাকেশের দিকে দেখো, ওর জন্য আমার চাপ পড়ছে আর ও ওইদিকে শুয়ে শুয়ে এইসব কীর্তি করে যাচ্ছে। তখন আমার সকালবেলা চিৎকার চেঁচামেচি বেঁধে গেছে। আর তার ফলস্বরূপ কি হলো বাড়িতে সেটাই দেখো তোমরা এবার। কেন বাবাকে বকছিলে কেন? তুমি কি চালা রেখেছো ওকে? হ্যাঁ, দেখো মাকে ঘড়িতে বাজে 8টা। যে আমার কাজ হচ্ছে না বলে ওকে তাড়া দিয়েছি যে তাড়াতাড়ি কাজগুলো করো শুয়ে না থেকে, আর এই চেলা এসে আমাকে বকছে। আমি জানি বাড়িতে এরকম চিৎকার চেঁচামেচি বাঁধিয়ে রাখা ঠিক না, কিন্তু যখন দেখি টাইম ওভার হয়ে যাচ্ছে, কাজকর্ম এগোচ্ছে না, তখন আপনা আপনি মাথাটা গরম হয়ে যায়। কি আর করবো বলো তো? আর ঝনক তখন আমাকে বলছে তোমাকে গিয়ে আরশোলার রুমে আটকে রাখবো। স্কুলে হয়তো কোনো ম্যাডাম বলেছিল ওকে, সেইটাই আজকে আমার উপর ঝাড়ছে। আর এই লোকটাকে দেখো, বেশ মজা নিচ্ছে এই কাণ্ড কারখানাগুলোর। ভেবেছিলাম যে একটু জামা কাপড়গুলো গোছাবো, পারলাম না। তখন জামা কাপড়ের পরিমাণটা শুধু দেখো, এই যে পুরো জমে গেছে টাল। এটা আজকে আর হলো না, রাত্রে যদি করতে পারি করলাম, আর না হলে কালকে ওপরেই থাকবে। সময়ের ভেতরে আমরা একেবারে বাধা পড়ে গেছি। আর ঝনকটাও তার অন্যথা না। কি অবস্থা দেখো, স্নান করে বেরিয়ে দেখছি ঝনক তেল মাখতে মাখতে গানের প্র্যাকটিস করছে। কি করবে, এমনি বসে গানের প্র্যাকটিস করার ওর মোটেই টাইম নেই। দেখো কাণ্ড। টাইম মতো সব কাজকর্ম গুছিয়ে ঝনককে নিয়ে চলে এসেছি ঝনকের দিয়ার বাড়ি। আর দিয়ার বাড়ি আসার পর কিছুটা টাইম ঝনক একটু ফ্রি থাকে। সেই টাইমটাতেই শুরু হয়ে যায় ঝনকের খেলা। বাড়ি থেকে খেয়ে আসা সত্ত্বেও প্রত্যেক দিন দিয়ার কাছে বসে একটা খাওয়ার আবদার করে, এটা ওর নিত্যদিনের রুটিন। কিন্তু আজকে যেই দেখেছে দিয়া মিষ্টি খাবার নিয়ে বসেছে, ব্যাস আর মোটেই খাবে না ও। এইবারে ঝনক একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি। আর স্কুলে যাওয়ার আগে দিয়া ওকে শিখিয়েছে ঠাকুর প্রণাম করতে হয়। এরপর থেকে তো প্রচণ্ড ব্যস্ত থাকি আমি। ব্যস্ততা সেরে স্কুল কমপ্লিট করে ওপরে এসে গেছি, আর সাথে সাথে ঝনকও দেখলাম চলে এসেছে। আর ঝনক আসার সাথে সাথেই আজকে আমাকে বলল আজকে আমি টিফিন মোটেই খাইনি, আমার বমি আসছিল। কাণ্ডটা ভাবো, অত কষ্ট করে বানিয়ে দিলাম, ওর নাকি বমি আসছিল। আর স্কুল থেকে ফেরার সময় নিচে দাদু ভাইয়ের কাছ থেকে একটা বেলুন ম্যানেজ করে নিয়ে এসেছে। আর চেরি এইদিকে খুব ব্যস্ত, দিয়ার ফোন নিয়ে একেবারে শুয়ে শুয়ে আরাম করে ভিডিও দেখছে। করে নাও কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই খাবে মায়ের কাছে খুব পিটুনি আর বকুনি, পড়তে না বসলে, ফোন নিয়ে এইভাবে শুয়ে থাকলে। সন্ধেবেলা একটু বিশ্রাম নিয়ে উঠে বাইরের আকাশটা দেখে বারান্দায় ছুটে আসতে বাধ্য হলাম। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কেউ কমলা আবির আকাশে ছড়িয়ে দিয়েছে। পড়ন্ত বিকেল বোধহয় এই সময়টাকেই বলে। মনে হচ্ছিল যেন কেউ জল রঙার তুলি দিয়ে আকাশটাকে সুন্দর করে এঁকে দিয়েছে। বাবা যে বিস্কুটটা ও এটা তুমি সকালে করছিলে সেটা? ওটাকে এখন একটু ডিম দিয়ে রিপেয়ার করলাম। এই এতটা আমি খাবো না। নাটকটা তো রোজ করো, রোজ নাটক করো, কিন্তু নাটকের পর ফল কি হয়? জিরো। ফল জিরো। কি
সস বলতে নেই। ফাঁস খাবো। অফিস থেকে ফিরে রাকেশের প্রচণ্ড তাড়া। 6:30 বাজে, ওর স্টুডেন্টরা নিচে সব বসে আছে। তাড়াতাড়ি কোনো রকমে খেয়েই যাবে নিচে ছুটতে ছুটতে অ্যাঙ্কারিংয়ের ক্লাস নিতে। আর ঝনকটা পাশ থেকে কিন্তু সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। নে হয়েছে, রান্নাটা সুন্দর হয়েছে, ওটার জন্য তো বসে আছি, দাঁড়িয়ে আছি। না না, তোমার ছেলে আজকে নিন্দা করেছে, ওর নাকি বমি হয়ে যাবে। খায়নি, ও খায়নি, বমি হয়ে যাচ্ছিল। কি ভালো আছে? এই ছেলের কাণ্ড দেখো। ওকে যখন টিফিনে আমি দিলাম, ওর নাকি ওটা খেয়ে বমি হয়ে যাচ্ছিল, ওই জন্য টিফিনটা ফিরিয়ে নিয়ে এসেছে, যদিও অল্প খেয়েছে। আর বাবা যখন খেতে বসেছে, বাবার থেকে ভাগ নিচ্ছে। আসলে ঝনক যখন খেয়েছিল তখন তো একেবারে ঠান্ডা হয়ে গেছিল, ওর শক্তও লেগেছে। আর ওর বাবাকে একটু ভালো করে গরম করে নরম করে দিয়েছি, ওই জন্যই এত টেস্টি লাগছে এখন। সারাদিন ছেলের সাথে একটু খেলার সময়ও পায় না, সারা দিন ব্যস্ত, সবাই ব্যস্ত, আমরা কি আর করবে। এই জন্য এখন একটুখানি মজা করে নিচ্ছে। বাড়ি গিয়েই তো আবার শুরু হবে রেকর্ডিংয়ের চাপ। আর রেকর্ডিং সেরে যখন ঘুমোতে যাবে তখন ছেলের মাঝরাত। বৃহস্পতিবার ঝনক একটু দেরি করে পড়তে যায়। নিচে পাঠিয়েছি ওকে বাবার সাথে পড়তে যাওয়ার জন্য। আর ও নিচে গিয়ে সেই ক্লাসে ঢুকে গান শুরু করেছে। কি কাণ্ড বলো তো। আগের দিন নীলরতন টেক্সটাইলে আমরা গেছিলাম। আমরা তো এখন শাড়ি মানে নীলরতন টেক্সটাইলেই যাই, চাকদার মধ্যে। কম দামে পুষ্টিকর শাড়ি পেতে গেলে ওখানে চলে যেও। আর গিয়ে যে কত শাড়ি কিনে নিয়ে এসেছি সেগুলোই আজকে তোমাদেরকে দেখাই। মাকে বললাম যে শাড়িগুলো যখন কাউকে দেওয়া হয়নি তাহলে একটু সবার সাথে শেয়ার করি। আমি কিন্তু কোনো শাড়ির নাম বলতে পারবো না, আমার শাড়ি সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাও একটু দেখাই। শাড়িগুলো এত সুন্দর দেখতে। এই শাড়িটা মা কিনেছে, শাড়িটা একটু সামনে থেকে দেখাও। তোমরা এই শাড়িটার দাম শুনলে সত্যি সত্যি অবাক হয়ে যাবে। এই শাড়িটার দাম নিয়েছে 1500 না 1600 টাকা। শাড়িটার পুরো অল ওভার এরকম কাজ, আর ভেতরে আঁচলটা দেখো। গর্জিয়াস শাড়ি বলতে এই শাড়িটা কিন্তু একেবারে চোখ বন্ধ করে পরা যাবে, মানে কোনো অনুষ্ঠানে ভালো মতো পরা যায়। বয়স্কদের আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম কেটে শাড়ি নিয়ে এসেছি ছিঁড়ে। এই শাড়িটা এটাকে কী বলে জানি না, কটকি টাইপের মনে হয় প্রিন্ট, পুরীর প্রিন্টের মতো। বয়স্ক মানে উইডোদের জন্য দারুণ, আর তেমন সফট, এত নরম, এটা মানে পরলে মনে হবে না গায়ে কিছু আছে। এই যে এটা হলো আঁচল, আর এটা হলো পুরো বডিটা। এই শাড়িটা শুধু তোমরা দেখো, এই শাড়িটার নাম বলতে পারবো না, কিন্তু শাড়িটা এত পছন্দ হয়েছে, মানে দারুণ শাড়িটা, দারুণ। এই শাড়িটা দেখো, মানে শাড়িটা এত গ্লেজি, একটু এই পাশে এসো, এত গ্লেজি, মানে আলো পড়লে শাড়িটা কিন্তু মানে গ্লেজটা পুরো আরও ফুটে বেরোচ্ছে, মানে রেডিশ একটা ভাব আছে। এরকম এরকম করছি, রেডিশ একটা ভাব আছে। এটা হলো পুরো বডিটা, আর আঁচলটা দেখাই, এই যে আঁচলটা। ব্লাউজ পিসটাও এরকম, মানে দারুণ শাড়িগুলো, দারুণ। এই শাড়িটা শুধু দেখো, এই শাড়িটা আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মা দেওয়ার জন্য নিয়ে নিল, তাই জন্য আমি আর নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে দিলাম। খুব ইচ্ছে ছিল শাড়িটা নেওয়ার। এগুলো কিন্তু অ্যাপ্লিকের কাজ, ভালো করে দেখাও সামনে থেকে, পুরো অ্যাপ্লিকের কাজ। এটা কিন্তু আঁচল, আর বডিটা দেখাই। তোমরা কি ভাবছো বডিটা পুরো একরকম? একদমই না। এটা মানে কি সুন্দর দেখতে, হাইলাইট হচ্ছে পুরো ব্যাপারটা। এইটা আমি মায়ের কাছ থেকে নিয়েছি পুজো পারপাস, মায়ের কাছ থেকে সবসময় কুর্তি ফুর্তি নিই, কিন্তু এই শাড়িটা দেখে আমি চোখ সরাতে পারি, এত ভালো লাগছে। এই শাড়িটার দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, সত্যি সত্যি 1000 টাকাও না এই শাড়িটার দাম। আর প্রচণ্ড নরম, কালারটা শুধু দেখো, ঠিক কফি কালারও বলতে পারবো না, আবার মেরুনও না। দেখো শাড়িটা শুধু দেখো, এটা হলো আঁচল আর এটা হলো বডিটা। এটার মধ্যেও কিন্তু একটা গ্লেজি ব্যাপার আছে। মাত্র 900 টাকা দাম এই শাড়িটা, মাত্র 900। দামটা শুনে আমি পুরো খাবলা মেরে নিয়েছি। আরেকটা ছিল নেভি ব্লু, আরেকটা ছিল রয়্যাল ব্লু, পার্পল টাইপের, কিন্তু এই রঙটা দেখার পর আমি চোখ সরছিল না। এইবারে তোমরাই বলো, আমি কি একটুও বাড়িয়ে বললাম? রাকেশের যেহেতু ক্লাস আর ঝনক যেহেতু পড়তে গেছে, তাই আমি আর মা বেরিয়ে গেছিলাম আজকে আরেকবার শপিংয়ে। প্রথমেই এসে গেছি সেই ব্লাউজ পিসের দোকানটায়, যার নাম অদ্রিজা। এইখানে আমি শাড়ি নিয়ে এসেছি, কিন্তু সেই রঙের ম্যাচ করা ব্লাউজ পিস পাইনি। এইরকম ঘটনা আমার সাথে কোনোদিনও ঘটেনি আজ পর্যন্ত। আমাদের এমন খিদে পেয়েছে, যে ওপরেরটা, হ্যাঁ এইটাই 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 ওইটাই ওইটাই ওইটাই।
কোনোদিনও রাস্তায় বেরিয়ে এরকম খেয়েছো? না আর এটা হলো আমের চপ। ব্লাউজ পিস কিনেই আমরা এসে গেছি ফার্স্ট ক্রাইতে। আজকে ফার্স্ট ক্রাইতে এসেছি কোলাজবাবুর জামা কিনতে। আসলে অন্যান্য শপিং মলগুলোয় কোনোটাতেই কোলাজবাবুর জামা পছন্দসই পাইনি, তাই মাকে আমিই বললাম ফার্স্ট ক্রাইতে চলো, ওখানে তো শুধু বাচ্চাদেরই স্টক, ওখানে শিওর পেয়ে যাবে। আর পছন্দও হলো, তবে দামটা একটু বেশি মনে হলো, কিন্তু তাও কোনো ব্যাপার না। কোলাজবাবুর জন্য বেশ সুন্দর একটা কিউট জামা নেওয়া হয়েছে। ওইখানে যেহেতু গরমের কোনো ঝামেলা নেই, তাই জন্য 2 পার্টের একটা জামা নেওয়াই যেতে পারে। এই যে এইটাই নেওয়া হলো কোলাজের জন্য। বাচ্চাদের ক্লিপ, টুপি, ব্যাগ, জুতো কি ছিল না ওইখানে, অনেক কিছুই ছিল, তবে সব কিছুর দামই একটু বেশিই মনে হলো আমার। এরপরেই চলে গেছিলাম ভিআইপির এই স্টোরটাতে। আমাদের বাড়ির একেবারে অপোজিটে এই দোকানটাই নতুন হয়েছে, কয়েকদিন মাত্র হলো। এই যে এইখানে গিয়ে মায়ের জন্য এই ব্যাগটা পছন্দ করেছি, কি সুন্দর দেখতে, একেবারে ইউনিক। মায়ের সাথে কোথাও গেলে আমার কিন্তু বেশ লাভ হয়। মা নিজের ব্যাগ তো কিনলই, আমাদের জন্যও ব্যাগ কিনেছে, মানে আমার জন্য আর আমার বোনের জন্য। আর দেখো না কত ব্যাগ এখানে, আর প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুব চয়েসেবল। শেষমেশ এই ব্যাগ দিয়েই আজকে আমাদের শপিং কমপ্লিট হলো। বাড়িতে ফিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু আজকে খাওয়ার পরে একটা স্পেশাল জিনিস আছে যেটা মা পাঠিয়েছে, দেখাই। মায়ের হাতের এক টিফিন বক্স তালের বড়া। এর আগের বারও একবার পাঠিয়েছিল, একটা লট করেছিল যখন, এটা হলো সেকেন্ড লটের তালের বড়া। আর তালের বড়াগুলো এতটাই নরম হয়েছে, মানে মনে হচ্ছে না ময়দা বা সুজি কিছু দিয়েছে, এত নরম হচ্ছে, পুরোই তালের, এত নরম, দারুণ। রাকেশ তো পারলে সবকটাই খেয়ে নেয়, কিন্তু ওকে এখন এই টিফিন বক্সটা দেখানো যাবে না, যদি দেখাই তাহলে হামলে পড়বে, অর্ধেকের বেশি শেষ করে দেবে, তাই জন্য ওকে আমি গুনে গুনে 4টে দেবো। জীবনটা একেবারে কাজের চাপে পিষ্ট হয়ে গেছে। রাত 11:30টার সময় ঘরের সমস্ত কাজ সেরে এইবারে আমি বসবো এডিটিংয়ে। প্রত্যেক দিন আমার এই এক রুটিন, রাত্রিবেলা শুতে শুতে কোনোদিনও 12:30, কোনোদিনও 1টা, কোনোদিনও আবার 1:30। কিছুই করার নেই, তোমাদের যা ভালোবাসা পাচ্ছি তাতে এই কাজটা ছাড়তে পারবো না। চলো আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভ্লগে দেখা হবে। গুড নাইট।